আমাদের কয়েকটি বিষয় বিবেচনায় নিতে হবে। একটি হচ্ছে আমাদের উৎপাদন বাড়াতে হবে নিজস্ব গ্যাসের, অন্যদিকে হচ্ছে যে এলএনজির উপর নির্ভরশীলতা যেভাবে হোক কমাতে হবে, সেই সাথে জ্বালানি দক্ষতা এবং নবায়নযোগ্য জ্বালানি বাড়াতে হবে। এই তিনটার কম্বিনেশন যদি করা যায় তাহলে হয়তো আমরা কিছুটা সুফল পাবো। তবে যে পরিমাণ আমদানি নির্ভর আমরা হয়ে গেছি পুরোপুরি জ্বালানি খাতে, এখান থেকে সহসা বেরিয়ে আসা সম্ভব না। ইনফ্যাক্ট আগামী 15-20 বছরেও আমরা ওইভাবে বেরিয়ে আসতে পারবো না। যতটা আমরা কমাতে পারি সেটাই হচ্ছে আমাদের সফলতা হবে। প্রথমত হচ্ছে গত আমরা এক দশক যদি দেখি, পার্টিকুলারলি 2016-17-তে যখন আমাদের লোকাল গ্যাসের প্রোডাকশন সর্বোচ্চ হয়েছিল, সেটা কিন্তু সাস্টেইন করেনি। 1 বা 2 বছরের পরে এটা ফল করা শুরু করে, কারণ আমরা ইনভেস্টমেন্ট করিনি পর্যাপ্ত এক্সপ্লোরেশনে। অন্যদিকে আমরা যদি এলএনজি আমদানির কথা চিন্তা করি তাহলে দেখা যায় 2018 অগাস্ট থেকে এবছরের জুন জুলাই পর্যন্ত আমরা $17.6 বিলিয়ন ব্যয় করেছি, এবং যে পরিমাণ এলএনজি আমদানি করেছি সেটা হচ্ছে আমাদের 1 বছরের গ্যাস কনজামশনের বা লোকাল প্রোডাকশনের প্রায় 100 গুণ বা 1.5 গুণ। মাত্র অল্প একটু এলএনজি আমদানির জন্য আমরা এত পরিমাণ অর্থ ব্যয় করেছি। এর একটা পার্শিয়াল অংশ যদি আমরা ব্যয় করতে পারতাম নিজস্ব গ্যাস উৎপাদনে, তাহলে হয়তো আজকে এতটা খারাপ অবস্থা হতো না। অন্যদিকে আমরা যদি গ্যাস সেক্টরের ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন লসের কথা চিন্তা করি, এটা কমছিল গ্র্যাজুয়ালি, এবং 2023-24 অর্থ বছর এটা আবার বেড়েছে। রিপোর্টেড লস হচ্ছে 7.5%। এটা হয়তো আরেকটু বেশিও হতে পারে। এখন গ্লোবাল স্ট্যান্ডার্ড যদি চিন্তা করা হয় তাহলে এটা 2% ভিতর রাখা সম্ভব। আমরা যদি সেটা পারি তাহলে এখানেই প্রায় 50-55 বিলিয়ন কিউবিক ফিট আমরা সাশ্রয় করতে পারি। অন্যদিকে ক্যাপটিভ জেনারেটরের এফিসিয়েন্সি যদি চিন্তা করি, কিংবা ইন্ডাস্ট্রিতে ওভারঅল এফিসিয়েন্সি বাড়ানোর কথা চিন্তা করি, তাহলে আমরা 50-60 বিলিয়ন কিউবিক ফিট গ্যাস আমরা সহজেই সাশ্রয় করতে পারব। এই টোটালটা যদি চিন্তা করা হয় তাহলে কিন্তু প্রতিদিন গড়ে 300 মিলিয়ন কিউবিক ফিটের একটা সংকুলন করা সম্ভব, এবং আমাদের যে চাহিদা এবং সরবরাহের যে শর্টফল আছে সেটা কিন্তু অনেকটা মিটিগেট করা সম্ভব। এবং সাথে যদি আমরা বিনিয়োগ করি গ্যাস উত্তোলনে, তাহলে এটা আমরা গ্র্যাজুয়ালি কমাতে পারবো। এবং সেই সাথে আমাদের নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার যদি আমরা সব খাতেই বাড়াতে পারি গ্র্যাজুয়ালি, তাহলে গ্যাসের উপর চাপটাও কমবে। না, আমরা তো $17.6 বিলিয়ন 7 বছরের মতো সময় ব্যয় করেছি। আমরা তো এর 10 ভাগের 1 ভাগ বা 20 ভাগের 1 ভাগও সম্ভবত ব্যয় করিনি, খুবই অল্প পরিমাণ ব্যয় করেছে। এই সুযোগটা তো ছিল বোধহয় না, অবশ্যই আমাদের একটা প্রপার প্ল্যান করা দরকার ছিল। হয়তো একটা অ্যাজাম্পশন ছিল, কারণ আমাদের ইকোনমিক গ্রোথটা তো বাড়ছিল, তো হয়তো একটা অ্যাজাম্পশন ছিল যে আমাদের ইকোনমিক গ্রোথটা কন্টিনিউ করবে। ইউক্রেন রাশিয়া ক্রাইসিস কিংবা কোভিড-19 এই ধরনের যে অভিঘাত, সেই অভিঘাতগুলো যে আসবে, এটা তো আসলে কোনো ম্যাক্রো ইকোনমিক মডেল বা ইকোনমিক মডেলে আনা সম্ভব না যে কখন এক্সটার্নাল ক্রাইসিসের কারণে আমরা বিপদে পড়ে যাব। তো ধারণা করা হচ্ছিল যে আমাদের ইকোনমিক গ্রোথটা সাস্টেইন করবে, বুম হচ্ছে। সো ইকোনমিক গ্রোথ যেহেতু সাস্টেইন করবে, কাজে আমাদের এই বছরে কয়েক বিলিয়ন ডলার গ্যাস আমদানিতে ব্যয় করতে হয়তো কষ্ট হবে না, বা আমাদের খুব একটা বেগ পেতে হবে না, সেটাই হয়তো একটা অ্যাজাম্পশন ছিল। কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন। আমাদের এখন চিন্তা করতে হবে যে ইউক্রেন রাশিয়া ক্রাইসিস এর পরবর্তীতে যে কোনো সময় যদি গ্লোবাল কোনো টার্ময়েল তৈরি হয়, সেটার কিন্তু প্রথম ধাক্কা আমরা এই জ্বালানি খাতের উপর, আমাদের জ্বালানি খাতের উপর এসে পড়বে। পার্টিকুলারলি আমাদের যদি আমরা আমদানি নির্ভরতা চিন্তা করি, বিদ্যুৎ খাতের জন্য কিন্তু আমরা মোটামুটি 60%-এর উপরে আমদানির উপর নির্ভর করছি। এবং প্রাইমারি এনার্জি যদি চিন্তা করি তাহলে আমরা 43-44 বা তারও বেশি আমরা শতাংশ আমদানির উপর নির্ভর করছি। কাজে এই পরিমাণ আমদানি নির্ভরতা আসলে আমাদের মতো ইকোনমির জন্য আসলে আনসাস্টেইনেবল। জ্বালানি খাতে যেমন আমরা মাঝখানে দেখছিলাম যে হঠাৎ মিডল ইস্টে যখন কিছু সমস্যা তৈরি হলো, ফার্স্ট আমাদের কনসার্ন তৈরি হলো আমরা তেলের দাম আমরা স্টেবল রাখতে পারবো কিনা, এলএনজি আমরা আনতে পারছি কিনা। সো কাজে এই যে আনসার্টেইনটি বা কনসার্ন, সেটা যদি আমরা গ্র্যাজুয়ালি কমাতে চাই, অবশ্যই পৃথিবীর খুব কম দেশই আছে যারা নিজস্ব জ্বালানির উপর পুরোপুরি নির্ভর করতে পারে। আমরাও পারবো না, আমাদেরকেও আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করতে হবে, কিন্তু সেটা যতটা মিনিমাম লেভেলে রাখা যায়। সেটার জন্য হচ্ছে যে সাশ্রয় এবং নিজস্ব গ্যাস এক্সপ্লোরেশন, সাথে হচ্ছে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার যে খাতেগুলো বাড়ানো যায়, বিশেষ করে রুফটপ সোলার, এবং ইন্ডাস্ট্রিগুলোতে বাড়ানো যায় কিনা। কারণ ইন্ডাস্ট্রিও কিন্তু ডিকার্বনাইজেশনের টার্গেট আছে, যে তারা গ্র্যাজুয়ালি পোশাক শিল্প যেমন 2030 সালের ভিতর তাদের 30% গ্রিনহাউস গ্যাস কমাতে হবে, এবং সেটা কমাতে হলে তাদের নবায়নযোগ্য জ্বালানি বাড়াতে হবে, এনার্জি এফিসিয়েন্সিও বাড়াতে হবে। সো কাজে একটা হলিস্টিক অ্যাপ্রোচ নিতে হবে, এবং অ্যাজ এ সোসাইটি আমাদেরকে এনার্জি কনসাস সোসাইটি হতে হবে। বাসাবাড়ি থেকে শুরু করে সব জায়গায় যেন আমরা জ্বালানি সাশ্রয়ের করতে পারি, এবং সেই ধরনের একটা অ্যাটিটিউড সবার ভিতর থাকে। আমরা যে পরিমাণ এলএনজির আমদানিতে ব্যয় করছি, এর খুবই অল্প সব অংশ আমরা কিন্তু আসলে এর পিছনে ব্যয় করলে সেটা সম্ভব। এর আগে রিপোর্টে দেখা গেছে যে যেই ওয়েলগুলো বা আমরা আগে ব্যবহার করছি সেখানে রিওয়ার্ক করা যেতে পারে। সেটা অল্প অল্প ইনভেস্টমেন্ট। আমরা সাবসিডি তো দিচ্ছে অনেক টাকা, বিদ্যুৎ খাতে সাবসিডি যাচ্ছে 50,000 কোটি বা কখনো বেশি। এলএনজির জন্য এবারও 9,000 কোটি টাকার সাবসিডি রাখতে হয়েছে। কাজে এর একটা অংশ আমরা রাখি না,
যে 648 মিলিয়ন কিউবিক ফিট পার ডের একটা টার্গেট নেওয়া হয়েছে গভর্নমেন্ট এই বাজেটে, সেটার জন্য কিন্তু সাফিসিয়েন্ট বাজেট যেটা আছে সেটা আসলে সাফিসিয়েন্ট না, এর চার একটু বাড়ানো যায় কিনা, এই জিনিসগুলো আসলে গভর্নমেন্ট আমাদের হয়তো একটা শর্ট টার্ম একটা চ্যালেঞ্জ আসবে, শর্ট টু মিডিয়াম টার্মে, সেই চ্যালেঞ্জটা আমরা কীভাবে মোকাবেলা করব সেটা হলো দেখার বিষয়। আমরা এটার জন্য আসলে হয়তো নানান জায়গায় আমাদের কিছু স্যাক্রিফাইস করতে হবে, কিন্তু সেটার জন্য আমরা বাজেট অ্যালোকেশন, আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি কনজামশনের প্যাটার্নে কিছু চেঞ্জ আনা, এই সব কিছুই আমাদের করতে হবে।